এমন একটি সুগার মিল যেখানে প্রতিদিন রাতেই এমন কিছু ঘটে যার কথা লোকজন মুখে আনতেও ভয় পায়। যারাই এই কারখানায় কাজ করতে আসে প্রতি রাত ৯টায় তারা শুনে এক তীব্র সাইরেনের শব্দ। সেই সাইরেন বেজে উঠলেই বাইরের পথে বের হওয়া একেবারেই নিষেধ, কারণ ঠিক ৯টা বাজলেই রাস্তায় বেরিয়ে আসে সেই কারখানায় থাকা কিছু প্রেতাত্মা। তারা আসলে এই কারখানার একটি গুদামে থাকা প্রেতাত্মাদের রাজ্যের রানীর দাস। কিন্তু কিছু লোক এই কারখানার নিয়ম ভেঙে সীমারেখা পার করে ফেলে। এখন তাদের কি হবে? তারা কি সেই রানী এবং তার ভয়ঙ্কর অভিশাপ থেকে বাঁচতে পারবে? ঠিক ৯টা সাইরেনের শব্দে কি এমন রহস্য লুকিয়ে আছে? কেন এই কারখানা প্রতি বছর গ্রাম থেকে বাইরের মানুষদেরকে এনে এখানে কাজে লাগায়? কেন এখানে রাত ৯টার পরের সময়কে রেড আওয়ার্স বলা হয়? এটি একটি দারুণ এবং সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হরর মুভি যা আপনাকে শিহরিত করে তুলবে। তাই গল্প শুরু করার আগে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের গভীরে। কাহিনীর শুরুতে দেখা যায় সিজনাল কিছু ওয়ার্কার্সদের যারা পাশের গ্রামের এই সুগার মিলে কাজ করতে যাচ্ছে। প্রতি বছর ফসল কাটার সময় আখের রস বের করার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য কারখানার কর্তৃপক্ষ আশেপাশের গ্রামের লোকজনকে কাজে নেয়। এখানে আমরা নানিং, এন্দা, ওয়াতি, হেন্দ্রা, ফাদিল, দাভি এবং ফ্র্যাঙ্কিকে দেখি। তারা সবাই বন্ধু, আর ওয়াতি ও হেন্দ্রার শিগগিরই বিয়ে হওয়ার কথা। কিছু দূর পথ পেরিয়ে তারা কারখানাটিতে পৌঁছায়। যেহেতু সবাই স্থানীয় নয় তাই তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়। মেয়েদের রুমে নতুন এক রুমমেট আসে, নাম তার রানী। রাতে যখন সবাই রাতের খাবার খাচ্ছিল হঠাৎ তারা শোনে জোরে একটি সাইরেন বাজছে। এটা তাদের জন্য অবাক করার মতো ব্যাপার, কারণ রাতে বাজায় এই সাইরেন নিয়ে তাদেরকে কেউ কিছু বলেনি। এদিকে ফাদিল রাতে নামাজ পড়তে গিয়ে অদ্ভুত কিছু দেখতে পায় যা তাকে চমকে দেয়। আরেক রাতে এন্দা পানি খাওয়ার জন্য জেগে উঠে অনুভব করে যেন তাদের রুমমেটদের একজন বাইরে গেছে। কৌতূহলবশত এন্দা বাইরে বের হয়ে ধীরে ধীরে কারখানার দিকে এগোয় এবং ওয়ার্কিং এরিয়াতে পৌঁছে যায়, কিন্তু সেখানে কাউকে সে দেখতে পায় না। ঠিক তখনই তার পেছনে এক সাদা ছায়ামূর্তি দেখা যায়। এন্দা শুনতে পায় কারখানার ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ আসছে, তাই সে ভেতরে ঢুকে দেখতে চায়। ভেতরে এসে সে দেখে একটি বড় গেট বন্ধ, কিন্তু শব্দ আসছে তার ওপাশ থেকে। গেটের উপরের দেয়ালে ছোট একটি ভেন্টিলেশন হোল দেখে সে উঠে ভেতরে উকি মারে। ভেতরে চলছিল কাঠপুতুলের প্রদর্শনী, আর সেখানে অনেক লোক বসে আছে, তবে তারা স্বাভাবিক মানুষ নয় বলেই মনে হচ্ছিল। হঠাৎ এন্দা অনুভব করে তার পেছনে কেউ আছে। সে পেছনে ঘুরে আবার যখন হোলের দিকে উকি দেয় দেখে ভেতরে সবাই অদ্ভুত ভৌতিকভাবে তাকিয়ে আছে শুধু তার দিকেই। ভয়ে এন্দা নিচে পড়ে যায়, তাড়াহুড়ো করে উঠে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পারি এক বিশাল ডিমন গেটের ভেতর থেকে বেরিয়ে আসছে। দৃশ্য এখানে কেটে যায়। পরদিন সকালে ফ্যাক্টরি ইনচার্জ মালিনী নতুন আসা শ্রমিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় কিছু গুরুত্বপূর্ণ লোকদেরকে, যেমন সুপারভাইজার মিস্টার শামিন, সিকিউরিটি গার্ড রানো ও কার্নো এবং কয়েকজন ফোরম্যানস যারা তাদেরকে কাজের দায়িত্ব বুঝিয়ে দেবে। এরপর মালিনী তাদের দুটি প্রধান নিয়ম জানায়। প্রথমত, সন্ধ্যার কাজ শেষে সূর্য ডোবার পর তারা ইয়েলো আওয়ার্সের সময় স্লিপ ড্রামের শব্দ শুনবেন। তখন সবাইকে থাকার জায়গার আশেপাশেই থাকতে হবে। দ্বিতীয়ত, রাত ৯টায় বাজবে সাইরেন, যা রেড আওয়ার্সের সংকেত। এরপর থেকে ভোর হওয়া পর্যন্ত কেউ কোনো অবস্থাতেই বাইরে বের হতে পারবে না। এমনিতেও ৩ দিনের মধ্যে এই কারখানার কাজ পুরোদমে শুরু হবে, তাই আপাতত সবাইকে নিজের দায়িত্ব ভালোভাবে বুঝে নিতে হবে। দ্রুত সবার কাজ ভাগ করে দেওয়া হয়। এন্দাকে দেওয়া হয় অফিসের কাজ, নানিং ও ওয়াতিকে দেওয়া হয় ওয়ে স্টেশনের দায়িত্ব, আর ফাদিল সহ অন্য সব ছেলেদেরকে দেওয়া হয় আখ কাটার ও লোডিংয়ের কাজ। দুপুরের খাবারের সময় তারা সবাই মিলে এই কারখানা নিয়ে ছড়ানো কিছু গুজব নিয়ে আলোচনা করে। তখন দাভি বলে ফ্র্যাঙ্কি তাকে জানিয়েছে যে রাতে বাইরে বেরোনোর নিষেধ হওয়ার কারণ হলো ৭ বছর আগে এই কারখানার গুদামে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, যার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক সিজনাল ওয়ার্কার্স জীবন্ত পুড়ে মারা যায়। বলা হয় রাত ৯টার পর সেই মৃত শ্রমিকদের আত্মারাই এই কারখানার চারপাশে ঘোরাফেরা করে, আর গোটা সুগার মিলটি তখন ভুতুড়ে হয়ে ওঠে। এই কারণেই কারখানার কর্তৃপক্ষ ইয়েলো আওয়ার্স ও রেড আওয়ার্সের মতো নিয়ম চালু করেছে, যাতে সবাই রাত ৯টার পর থেকে সকাল পর্যন্ত লজের বাইরে না যায়। এসব কথা শুনে সবাই ভয়ে কেঁপে ওঠে।
এরপর আমরা দেখি সেই সন্ধ্যায় এন্দা অফিসে কাজ করছিল। তখন হঠাৎ অনুভব করে সে যেন তার পাশেই কেউ আছে। এতে সে খুব ভয় পেয়ে যায়। তবে ঠিক তখনই কাজ শেষ হওয়ার সময় হয়ে গিয়েছিল। অফিস থেকে বেরোতেই সে দেখে রানীকে, যে ফ্যাক্টরির ভেতরের দিকে যাচ্ছে। এন্দা তাকে ডাকতে ডাকতে তার পিছু নেয়, কিন্তু রানী কোনো উত্তরই দেয় না। কিছু দূর গিয়ে রানী থেমে দাঁড়িয়ে জোরে জোরে কিছু বিড়বিড় করতে থাকে। হঠাৎ সে ঘুরে দাঁড়িয়ে এন্দার দিকে দৌড়ে আসে, আর তখনই দেখা যায় সেটা রানী নয়, কোনো একটা ভয়ানক আত্মা ধেয়ে আসছে। এটা দেখে এন্দা আতঙ্কিত হয়ে মিল থেকে দৌড়ে বেরিয়ে আসে, যেখানে তার বন্ধুরা আগে থেকেই অপেক্ষা করছিল। এন্দার এই অবস্থা দেখে সবাই এর কারণ জানতে চাইলে রানীও তখন সেখানে চলে আসে, কিন্তু এন্দা কাউকে কিছু বলে না। সবাই তখন রুমের পথে রওনা হয়। সেই রাতে দেখা যায় দাভি ও ফ্রাঙ্কি বসে আছে সিকিউরিটি গার্ড রানো এবং কার্নোর সঙ্গে। তাদের কথাবার্তা থেকে জানা যায় আগুন লাগার ঘটনাটা ওরা দাভি ফ্র্যাঙ্কিকে বলেছিল। তাদের অবাক লাগে যে এই কারখানায় কাজের জন্য এত মোটা বেতন দেওয়া হচ্ছে, উপরন্তু থাকার জায়গাও দেওয়া হচ্ছে, তবুও গ্রামের স্থানীয়রা এখানে কাজ করতে রাজি নয়। কার্নো বলে ফ্র্যাঙ্কি ঠিকই বলেছে, গ্রামের লোকেরা বিশ্বাস করে এই কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া মানুষের আত্মারা ঘুরে বেড়ায়। সে আরও জানায় প্রাচীন আমলে এখানে নানা সুযোগ সুবিধা থাকলেও একটি মানসিক হাসপাতালও ছিল। গ্রামের লোকেরা মনে করে সেই হাসপাতালের এক রোগীর দুষ্ট আত্মা রাত হলেই পুড়ে মারা যাওয়া লোকদের সঙ্গে এখানে ঘোরে এবং জীবিতদের হন্ট করে। হঠাৎ তাদের চোখ ঘড়ির দিকে যায়। প্রায় 9টা বাজতে চলেছে। তাই দাভি ও ফ্র্যাঙ্কি দ্রুত লজের দিকে রওনা দেয়, কিন্তু মাঝপথে সাইরেন বেজে ওঠে আর তারা ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। লজের ভেতরে ঢোকার সময় দাভি দরজার কাঁচে নিজের পেছনে এক জ্বলে পোড়া লাশের প্রতিফলন দেখে। মনে হয় যেন সেটা তাদের পিছু নিয়ে এসেছে। আতঙ্কে সে তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ে। ওই রাতে দেখা যায় ওয়াতি নানিংকে বলছে তার এবং হেন্দ্রার আর্থিক অবস্থা ভালো নয়, তাই সে এখনই বিয়ে করতে চায় না। নানিং বলে যদি এমন হয় তবে বিয়েটা আপাতত পিছিয়ে দেওয়া উচিত। এরপর নানিং ফ্রেশ হতে যায়। এদিকে এন্দাকে অস্বাভাবিকভাবে চিন্তিত দেখে রানী ও ওয়াতি তার কাছে যায় এবং কারণ জানতে চায়। ঠিক তখনই তারা খাওয়ার বাসনের মধ্যে একটি বড় চেলা দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে নানিও অদ্ভুত কিছু অনুভব করে, আর বেরিয়ে আসার সময় দেখা যায় তার পেছনে অনেকগুলো আত্মা দাঁড়িয়ে আছে। সেই রাতেই ফাদিল ছাদের উপর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। অন্যদিকে ওয়াতিকে নামাজ পড়ার সময় কিছু আত্মা হন্ট করতে থাকে। পরদিন সকালে সবাই কাজে যেতে বের হলে তাদের কথাবার্তায় সবাই বুঝতে পারে প্রত্যেকেই কোনো না কোনো খারাপ স্বপ্ন বা অদ্ভুত ঘটনার শিকার হচ্ছে, কিন্তু মোটা অঙ্কের বেতন পাওয়ার কারণে কেউই বিষয়গুলি খোলাখুলিভাবে বলতে চাইছে না, এই ভয়ে যে ম্যানেজমেন্ট হয়তো তাদেরকে কাজের থেকে বাদ দিয়ে দেবে। এদিকে আমরা দেখতে পাই রানী ও এন্দাকে। রানী তখন তার কাছে থাকা ফাইলগুলো জমা দিতে ওয়ে স্টেশনে যাচ্ছিল। এন্দার কাছেও ওয়ে স্টেশনের কিছু ফাইল ছিল, কিন্তু তাকে আরও অন্য একটি স্টেশনে যেতে হবে, তাই রানী সেই ফাইলগুলো নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর এন্দা দেখে রানী যে ফাইলগুলো নিয়ে যাচ্ছিল সেগুলো রেল লাইনের ট্র্যাকে পড়ে আছে, আর ঠিক সামনাসামনি সেখান থেকে আখের ভর্তি একটি ইয়ার্ক দ্রুত গতিতে আসছে। বিপদের আশঙ্কায় এন্দা জোরে জোরে রানীকে ডাকতে ডাকতে তার দিকে দৌড় দেয়, কিন্তু রানী এন্দাকে দেখে অদ্ভুত ও ভয়ানকভাবে হাসতে থাকে এবং ঠিক সে ট্র্যাকের উপরে দাঁড়িয়ে যায়। মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি তার উপর ভর করেছে। এটা দেখে এন্দা খুবই ভয় পেয়ে যায়, আর তখনই ইয়ার্ড থেকে ঝরে পড়া অসংখ্য ধারালো আখ রানীর উপর গিয়ে পড়ে। এই ঘটনার পর ইনচার্জ এন্দাকে খুব বকা দেয়, কারণ ফাইল জমা দেওয়ার দায়িত্ব তারই ছিল, রানীর নয়। এন্দা নিজেও এই দুর্ঘটনার জন্য নিজেকেই দায়ী মনে করছিল। ঠিক তখন ফ্যাক্টরির সুপারভাইজার শামিন এসে মালিনীকে বলে কয়েকদিনের জন্য মিলের কাজ বন্ধ রাখা উচিত, কারণ এই দুর্ঘটনা তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। এর পেছনে অন্য কিছু আছে বলেই সে সন্দেহ করছে। তাই শামিন স্থানীয় এক তান্ত্রিক মহিলা জেনার সঙ্গে মিলে রিচুয়াল করে বিষয়টি যাচাই করতে চায়, কিন্তু মালিনী জানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে 2 দিনের মধ্যে প্রোডাকশন শুরু করতেই হবে, তাই সে কোনো অপারেশন স্থগিত করতে রাজি নয়। তবে শামিনকে বলে চাইলে জিনার সঙ্গে তদন্ত করতে পারে, তবে যেন কাজের ব্যাঘাত না ঘটে। এরপর শামিন ও জিনা কারখানার পাশের একটি বিশাল গাছের নিচে রিচুয়াল করে বুঝতে পারে রানীর দুর্ঘটনার পেছনে আসলে এই জায়গার প্রেতাত্মারাই রয়েছে। তাই জিনা রাগান্বিত আত্মাদের শান্ত করতে একটি অফারিং সেরেমনি করার সিদ্ধান্ত নেয়। এখন তাদের সবচেয়ে বড় প্রশ্ন, আসলে কি এমন ঘটেছিল যে এখানে থাকা আত্মারা এত ক্ষুব্ধ ও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে।
এদিকে রানী দুর্ঘটনার খবর শুনে ফাদিল এন্দার খোঁজ নিতে আসে। এন্দা ফাদিলকে নিজের সঙ্গে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনা জানায়, এমনকি সেই রাতে ৯টার পর কারখানায় দেখা পুতুল নাচের ঘটনাও বলে। ফাদিল তাকে শান্ত থাকতে এবং নিয়মিত দোয়া পড়তে বলে। অন্যদিকে শামেন ও জিনা সেই একই জায়গায় অফারিং সেরেমনি করে যেখানে এন্দা পুতুল নাচ দেখেছিল। সেরেমনির অংশ হিসেবে তারা দুটি ষাঁড়কে সেই কক্ষে আটকে রাখে, আশা করে প্রেতাত্মারা এই উৎসর্গ গ্রহণ করবে এবং মানুষের ক্ষতি করা বন্ধ করবে। এদিকে নিজের কোয়ার্টারে ফিরে এন্দা হঠাৎ রানীর রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। সে ভাবে রানী চিকিৎসা শেষে ফিরে এসেছে। রুমে ঢুকেই এন্দা তাকে বসে থাকতে দেখে এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে। ঠিক তখনই এন্দা আয়নার প্রতিফলনে এক অদ্ভুত বৃদ্ধা মহিলার অবয়ব দেখে চমকে ওঠে। আশ্চর্যের বিষয়, রানী যেভাবে নড়াচড়া করছিল আয়নার সেই প্রতিফলনও একইভাবে নড়ছিল। হঠাৎ রানী এন্দার দিকে ঘুরে দাঁড়ায়, তার শরীর তখন ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত। এন্দা কিছু বোঝার আগে আয়নার ভেতরে সেই প্রতিফলন যেন আয়না ভেঙে বেরিয়ে এসে তার উপরেই ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কে এন্দা মাটিতে পড়ে যায়। তখন নানিং ও ওয়াতি এসে তাকে সামলায়। এন্দার এমন অবস্থা দেখে তারা বলে, রানীর ব্যাপারে আর ভাবার দরকার নেই, এটা শুধুই একটা দুর্ঘটনা ছিল। রানী এখন বিপদমুক্ত এবং ম্যানেজমেন্ট তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ঠিক তখন নানিং খেয়াল করে রাত ৯টা হতে আর কয়েক মিনিট বাকি, অথচ ওয়াতি হেন্দ্রার জন্য যে ডিনার বানিয়েছিল তা এখনো দেওয়া হয়নি। ওয়াতির অনুরোধে নানিং সেই খাবার নিয়ে হেন্দ্রার লজে যায়। সেখানে পৌঁছে ফাদিল বলে সাইরেন বাজতে চলেছে, তাই দ্রুত ফিরে যেতে হবে। ফিরে আসার পথে নানিং অনুভব করে যেন অনেক লোক তার পিছু নিচ্ছে, কিন্তু ফিরে তাকিয়ে কাউকেই সে দেখতে পায় না। ঠিক তখনই হঠাৎ সাইরেন বেজে ওঠে। শব্দ শুনে নানিং আতঙ্কে দৌড়ে নিজের লজে ঢুকে পড়ে, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা অসংখ্য প্রেতাত্মা তখন শুধু নানিংয়ের দিকেই তাকিয়েছিল। পরদিন সকালে শামেন আর জিনা যখন বড় গুদামের দরজা খুলে, তখনও ভেতরে তারা সেই দুইটি বাঁধা ষাঁড়গুলোকে দেখতে পায়। এটা দেখে তারা খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ এর মানে দাঁড়ায় সেই প্রেতাত্মারা তাদের দেওয়া অফারিং গ্রহণ করেনি। তাই তারা এবার একটি রিচুয়াল করার সিদ্ধান্ত নেয়। দুজনে আবার সেই বড় গাছের নিচে বসে রিচুয়াল শুরু করে। কিছুক্ষণ পরেই আশেপাশের পরিবেশ ভয়ানক রকম ভৌতিক হয়ে ওঠে। সেই রাতেই ফাদিল যখন ঘুমাতে যায়, আমরা দেখতে পাই তার আলমারির আয়নায় সেই পুরো প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। সেই একই রাতে ফাদিল স্লিপ প্যারালাইসিসের মতো অনুভব করে। চোখ খুলতেই সে দেখে তার উপর এক মহিলার মাথা কাটা দেহ দাঁড়িয়ে আছে, যার থেকে রক্তের ছিটে তার মুখে পড়ছে। আর তার পাশেই ছিল সেই মহিলার কাটা মাথা, যা তাকে দেখে জোরে জোরে হাসছিল। এখানেই দৃশ্যটা কেটে যায়। পরদিন সকালে ফাদিল দেরিতে ঘুম থেকে ওঠে। ততক্ষণে সবাই কারখানার কাজে চলে গেছে, তাই সে তাড়াহুড়ো করে কারখানার দিকে রওনা দেয়। পথে সে দেখে সিকিউরিটি গার্ড রানো, কার্নো, মালিনী, শামেন আর জিনা সবাই মিলে একটি পুরনো কুয়ার পাশে দাঁড়িয়ে ভেতরে তাকিয়ে আছে। ফাদিলের কিছু সন্দেহ হয়, তাই সে লুকিয়ে থাকে যতক্ষণ না তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর ফাদিল কুয়ার ভেতরে তাকিয়ে দেখে তারই সহকর্মী এক্কোর লাশ পড়ে আছে, যার মুখে কিছু ফুলও গোজা। এটা দেখে সে ভয় পেয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে শামেন এসে হাজির হয়। তাকে দেখে ফাদিল প্রথমে ভয় পেলেও শামেন জিজ্ঞাসা করে, এ কি তোমাদের গ্রামের লোক? ফাদিল জানায়, না, ওর নাম এক্কো, ও আমাদের সঙ্গেই কাজ করত। ফাদিলের অঙ্গভঙ্গি দেখে শামেনের কিছু অস্বাভাবিক লাগে, তাই সে বলে, তুমি স্বাভাবিক নও, তোমাদের সঙ্গে আসলে কি হচ্ছে সব খুলে বলো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো। এরপর ফাদিল এন্দাকে নিয়ে জিনাম আর শামেনের কাছে আসে। জিনা এন্দার হাতের একটি আঙ্গুল চেপে ধরে বলে, যা কিছু ঘটেছে কোনো কিছু না লুকিয়ে সব বলবে, তবে মনে রেখো মিথ্যা বললেই তোমার যন্ত্রণা হবে। তখন এন্দা জানায় যে সে ওয়্যারহাউসে একটি পুতুল নাচ দেখেছিল। শামেন জিজ্ঞাসা করে, তুমি সেখানে কেন গিয়েছিলে? এন্দা জানায় তার মনে হয়েছিল লজ থেকে তার কোনো বান্ধবী বাইরে গেছে, তাই সে তাকে অনুসরণ করতে করতে কারখানা পর্যন্ত চলে আসে, কিন্তু বান্ধবীকে খুঁজে পায়নি সে, তাই বলতে পারছে না সে কে ছিল। এখানে এন্দার একটুও ব্যথা হয়নি, তার মানে সে সত্য বলছিল। জেনা তাদেরকে জানায় সেই রাতে এন্দা যে লোকজনকে দেখেছিল পুতুল নাচ দেখছিল, তারা সবাই প্রেতাত্মা ছিল, আর কারখানার কর্মীদের বাঁচানোর জন্যই রাতে কারফিউ জারি করা হয়। কিন্তু কোনো কারণে প্রেতাত্মারা ভীষণ রেগে যায়, যার ফলে রানী আর এক্কো তাদের শিকার হয়েছে। কিন্তু এন্দার পুতুল নাচ দেখাতে আত্মারা রেগে যায়নি, বরং কারখানার কোনো কর্মী এমন কিছু গুরুতর নিয়ম ভেঙেছে যা করা উচিত ছিল না। তবে কি সেই অপরাধ তা তারা এখনো বুঝতে পারছে না। তখন জিনা ফাদিলকে বলে, তোমার স্বপ্নে ঘটনা দেখার ক্ষমতা আছে, হয়তো তোমার স্বপ্ন থেকেই সূত্র পাওয়া যাবে।
ফাদিল জানায় সে আগের রাতে স্বপ্ন দেখেছিল এক ছেলে আর এক মেয়ে কারখানার ভেতরে ঢুকছে, কিন্তু তাদের মুখ সে দেখেনি। জেনা তখন এন্দাকে জিজ্ঞাসা করে, তুমি কি ওয়েস্ট সাইডের ওয়্যারহাউসে গিয়েছিলে? এন্দা বলে, না, আমি তো মেইন বিল্ডিং এর পাশের ওয়্যারহাউসে গিয়েছিলাম। এতেই জেনা বুঝে যায় ফাদিলের স্বপ্নে দেখা ওই দুজনই ওয়েস্ট সাইডের ওয়্যারহাউসে গিয়ে বড় অপরাধ করেছে। আসলে সে ওয়েস্ট সাইডের ওয়্যারহাউস ছিল নিষিদ্ধ, আর সেখানে প্রবেশ করা সবার জন্যই নিষেধ ছিল, কারণ এর দরজায় একটি সুপার ন্যাচারাল ব্যারিয়ার ছিল, যা কেউ ভাঙলে ভেতরে যা আছে তা রেগে যাবে। সবচেয়ে বড় কথা, এখানেই এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, কিন্তু ভেতরে কে ছিল আর আগুন কেন লেগেছিল তা আমরা শিগগিরই জানতে পারবো। সেই রাতেই জিনা আবার একটি রিচুয়াল করে, যেখানে শামিনকে টোপ বানিয়ে তার মধ্যে এক জিনকে প্রবেশ করায়। জিন শামিনকে ভর করতেই সে অদ্ভুত ধরনের ভঙ্গি শুরু করে, যা রিচুয়ালের অংশ ছিল। হঠাৎ জিনার চাবুকের শব্দে জিন সক্রিয় হলে কারখানার ভেতরে ছুটে যায়। সবাই তার পিছু নেয়। সে বজ্রগতিতে ওয়েস্ট ওয়্যারহাউসের দিকে এগিয়ে যায়। অল্প সময়েই তারা সবাই ওয়্যারহাউসের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার পর দেখা যায় শামিন একটি বড় সাদা মূর্তির সামনে মাথা নত করেছিল। জেনা দ্রুত শামিনের শরীর থেকে ওই জিনটিকে বের করে দেয়। তারপর সে সবার কাছে জানায়, অতীতে প্রাচীন আমলে এই ফ্যাক্টরিতে অনেক দুর্ঘটনা ঘটত, তাই এখানে থাকা লোকেরা প্রেতাত্মাদের রাজ্যের রানী মহারাতুর সঙ্গে এই চুক্তি করে যে কেউ কাউকে বিরক্ত করবে না। এরপর এই ওয়্যারহাউস রানী মহারাতুর নামে আলাদা করে দেওয়া হয়। কিন্তু 7 বছর আগে একদল সিজনাল শ্রমিক এখানে ঢুকে অনেক খারাপ কাজ করে, যার ফলে রানী মহারাতু সবাইকে শাস্তি দিয়ে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। তারপর থেকে জায়গাটি সম্পূর্ণভাবে রানী মহারাতুর জন্য বন্ধ করে দেওয়া হয় এবং দরজায় এক সুপার ন্যাচারাল ব্যারিয়ার বসানো হয়, যা কেবল একটি সুপার ন্যাচারাল সত্তাই ভেঙে খুলতে পারত, তাও রানী মহারাতুর কাছে প্রার্থনা করে। তাই জিনা শামিনের শরীরে চীনের সাহায্য নিয়েছিল কেবল এই ওয়্যারহাউসের সেই সুপার ন্যাচারাল ব্যারিয়ার ভাঙার জন্য, যাতে তারা এখানে প্রবেশ করতে পারে। তবে জিনা আশা করেনি যে কেউ আবার এখানে অবৈধভাবে প্রবেশ করবে। কিন্তু তখনই শামিনের নজর পড়ে রানী মহারাতুর গয়নার বাক্সের দিকে, যা একেবারেই খালি ছিল। অর্থাৎ যেই হোক এখানে এসে গয়নাগুলো চুরি করে নিয়ে গেছে। এখন তারা বড় বিপদে পড়েছে। বন্ধুরা, ভাবুন তো, যে রানী মহারাতু শুধু ওয়্যারহাউসে ঢোকার অপরাধে কয়েকজন শ্রমিককে জীবন্ত পুড়িয়ে দাস বানিয়েছিল, কিন্তু এখন তার গয়না চুরি হওয়াতে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এদিকে মার্নো হঠাৎ অসুস্থ হয়ে রক্তবমি করতে শুরু করে। জেনা দ্রুত তাকে সামলে ফাদিল ও এন্দাকে অনুরোধ করে তারা যেন সেই দুইজনকে খুঁজে বের করে যারা গয়না চুরি করেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, এই বাক্স ও গয়নাগুলো সাধারণ মানুষের চোখে দেখা যায় না। তাহলে যে এগুলো চুরি করেছে সে কিভাবে এগুলো দেখতে পেল? তারা এমন কি করেছিল যার কারণে জাদুর মতো লুকিয়ে থাকা গয়নাগুলো দৃশ্যমান হয়ে গেল? সেই রাতেই নানিং যখন নিজের ঘরে ফিরে আসে, দেখে তার কাবার্ডে কিছু খুঁজছে এক প্রেতাত্মা। এখানেই বোঝা যায় গয়নাগুলো আসলে নানিং চুরি করেছিল। কিন্তু হঠাৎই ঘরে অনেকগুলো আত্মা ঢুকে নানিংকে গয়না ফেরত দিতে বলে। এতে নানিং ভয় পেয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারে হেন্দ্রা ঘরে ঢুকে এবং তখনই জানা যায় হেন্দ্রা আর নানিং ওয়েস্ট ওয়্যারহাউস থেকে গয়নাগুলো চুরি করেছিল। নানিং তখন ভয়ে কাঁপছে এবং হেন্দ্রাকে সব ঘটনা বলে দেয়। হেন্দ্রা তাকে মনে করিয়ে দেয় সে আগেই বলেছিল গয়নাগুলো নেওয়া উচিত হবে না। তাই তারা দুজনে গয়না ফেরত দিতে ওয়েস্ট সাইডের ওয়্যারহাউসের দিকে রওনা হয়। কিন্তু গেট দিয়ে বের হতেই চারপাশে ভূতের ভিড়। তারা তাদের গয়না চুরির জন্য অভিশাপ দিচ্ছে। আমরা দেখতে পাই হঠাৎ হেন্দ্রার মাথা উল্টো দিকে ঘুরে যায় আর সেও নানিংকে গয়না চুরির জন্য দোষ দিতে শুরু করে। এতে নানিং ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু দেখা যায় আসল হেন্দ্রা সে নয়। সত্যিকারের হেন্দ্রা দৌড়ে এসে নানিংকে তুলে নিয়ে আবার ওয়েস্ট সাইডের ওয়্যারহাউসের দিকে দৌড় দেয়। ওদিকে ওয়াতি, ফ্র্যাঙ্কি ও দাভি অপেক্ষা করছিল নানিং আর হেন্দ্রার জন্য ডিনারে। কিন্তু তারা অনেক দেরি করায় এই তিনজন নানিংয়ের বাড়ি যায়। একই সময় ফাদিল ও এন্দাও সেখানে পৌঁছে যায়। সেখানে তারা গয়নার একটি ব্রেসলেট খুঁজে পায়। এন্দা তখনই বুঝে যায় চুরিটা নানিং করেছে। তখন ওয়াতি এসে জানায় হেন্দ্রা ও নানিং দুজনেই নিখোঁজ। সবাই তখন নিশ্চিত হয় যে এই চুরির পিছনে তাদের হাত আছে। ফাদিল ও এন্দা সবাইকে ঘটনা বোঝায় এবং 3 ভাগে ভাগ হয়ে হেন্দ্রা ও নানিংকে খুঁজতে বের হয়। ফাদিল যখন খুঁজতে বের হয় তার পেছনে অনেক প্রেতাত্মা তাকে অনুসরণ করতে থাকে। তখনই এক সহকর্মী ভয়ে কাঁপতে কাঁপতে এসে তাকে নিজের ঘরে নিয়ে যায়। কিন্তু ফাদিল ঘরে ঢুকতেই এক বিশাল দানব তার উপর আক্রমণ করে।
যে দানবটিকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তবে ফাদিল তখন সূরা পড়ে সেটিকে তাড়াতে সক্ষম হয়। অন্যদিকে ফ্যাক্টরির অন্য প্রান্তে ওয়াতি ও এন্দা দেখতে পায় সেই বুড়ো মহিলার আত্মা যে উড়ে এসে তাদের দিকে আসছিল। এটা দেখে তারা দ্রুত পালিয়ে যায় আর দ্রাভি ও ফ্র্যাঙ্কিও ভয়ানক আত্মার মুখোমুখি হয় যে ভয়ঙ্করভাবে তাদেরকে তাড়া করে। এই সময় তারা দুজন ফাদিলের সাথে ধাক্কা খায়। এরপর তারা এখান থেকে সবাই মিলে ওয়েস্ট সাইডের ওয়্যারহাউসের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক রাত ৯টার দিকে সাইরেন বেজে ওঠে। হেন্দ্রা ও নানিং দ্রুত সেই ওয়্যারহাউসের ভেতরে ঢুকে যেখানে তারা সব গয়না ফেরত দিয়ে দেয়। কিন্তু জিনা বলে এর মধ্যে একটি বালা কম আছে। ঠিক তখনই ওয়াতি ও এন্দাও সেখানে এসে পৌঁছায় এবং নানিংয়ের রুম থেকে পাওয়া সেই বালাটিও জিনাকে দিয়ে দেয়। এরপরই আমরা দেখি ফাদিলও তার বাকি বন্ধুদের নিয়ে সেখানে চলে আসে। এখানে জিনা হেন্দ্রা ও নানিংকে জিজ্ঞাসা করে, তোমরা ওই ওয়্যারহাউসের ভেতরে কি করেছিলে যার কারণে তোমাদের কাছে এই গয়না ভর্তি বাক্সটি দৃশ্যমান হয়ে গেল? কারণ এই বাক্স ও এর ভেতরের গয়না সাধারণ মানুষের চোখে দেখা যায় না, তাহলে তোমরা কিভাবে দেখতে পেলে? এখানে নানিং বলতে শুরু করে যে প্রথম রাতে সে আর হেন্দ্রা এখানে ইন্টিমেট হতে এসেছিল। তাদের এই সম্পর্ক কয়েক মাস ধরেই চলছিল, যা ওয়াতিও জানত না। ইন্টিমেট হওয়ার পর তারা মূর্তিটির পেছনে আলো দেখতে পায়। নানিং সেখানে গিয়ে বাক্স ও গয়নাগুলো দেখতে পায় এবং লোভে পড়ে হেন্দ্রা শতবার না করার পরও সেগুলো নিজের কাছে রেখে দেয়। জিনা বলে, তোমাদের পাপের কারণেই এগুলো তোমাদের চোখে দৃশ্যমান হয়েছে, কারণ ব্যভিচার হচ্ছে শয়তানের প্রিয়তম পাপ। এতে খুশি হয়ে শয়তান মানুষের জন্য অন্য পাপের দরজা খুলে দেয়। এসব শুনে ওয়াতি ভেঙে পড়ে, কারণ তার ফিয়ন্সে ও সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দুজনেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই বাইরে গিয়ে একা বসে কান্না করতে থাকে। ঠিক তখনই সে মহারাতুর শক্তির দ্বারা পোজেসড হয়ে যায় এবং চিৎকার শুরু করে। পুরোপুরি পোজেসড ওয়াতি অদ্ভুত শব্দ করতে থাকে। কিছুক্ষণ পর কারখানায় কাজ করা আরও কয়েকজন পোজেসড অবস্থায় এসে নিজেদেরকে গ্লাস এবং গরম কয়লা দিয়ে আঘাত করতে শুরু করে। শামিন, ফাদিল ও বাকিরা মিলে তাদের সেখান থেকে সরানোর চেষ্টা করে। তখন ওয়াতি জেনার উপর হামলা চালায়। জেনা তাকে ফেলে দেয় কিন্তু সুস্থ করতে পারে না। এরপর এন্দাও কোনো এক শক্তির নিয়ন্ত্রণে চলে যায় এবং অদ্ভুতভাবে আচরণ করতে থাকে, যেন সে পুতুল সংক্রান্ত কোনো রিচুয়ালেরই অংশ। এখানে সে এক ভিশন দেখে। সে প্রাচীন আমলে ফিরে যায় এবং দেখে নতুন বরবধূকে অন্যান্য উৎসর্গের সাথে মাটির গর্তে ফেলে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। এটা দেখে এন্দা জ্ঞান হারায় আর তার অজ্ঞান হওয়ার সাথে সাথেই পোজেসড সবাই স্বাভাবিক হয়ে যায়, এমনকি ওয়াতিও অজ্ঞান হয়ে পড়ে। জিনা তখন জানায় এন্দা যে রিচুয়ালটি দেখেছে সেটিকে আসলে সুগারকেন ব্রাইড অ্যান্ড গ্রুম রিচুয়াল বলা হয়। এই রিচুয়াল শুরু হয়েছিল সেই সময় থেকে যখন এই জমিতে আখের কারখানা বসানো হয়। তখনকার একটি পুরনো বিশ্বাস ছিল, যখনই আখ পেশায়ের কাজ শুরু হতো তার আগে স্থানীয় আত্মাদের জন্য এক নবদম্পতিকে উৎসর্গ দিতে হতো। জিনা ও তার পূর্বপুরুষরা নানা উপায়ে এই মানব বলি বন্ধ করেছিল এবং এর বদলে দুটি ষাঁড়ের জোড়া উৎসর্গ দিত। কিন্তু হেন্দ্রা ও নানিংয়ের কারণে আত্মারা আবার মানব বলি নেওয়ার সুযোগ পেয়ে গেছে এবং এবার তাদের এই দাবি মানতেই হবে, না হলে গ্রামের মানুষ ও এখানে কাজ করতে আসা সবাই মারা যাবে। এই কথা শুনে নানিং জিনার কাছে নিজে প্রাণ ভিক্ষা চায়। ফাদিলও বলে, কেন আমাদের এই আত্মাদের দাবি মানতে হবে? জিনা জানায় সে চাইলেও কিছু করতে পারবে না, হয় হেন্দ্রা ও নানিনকে উৎসর্গ দিতে হবে, নয়তো সবাইকে মরতে হবে। তাই জিনা মালিনীকে বলে তাদের দুজনকে কাপল হিসেবে প্রস্তুত করতে, আর শামিন রিচুয়ালের প্রস্তুতি নেয়। এবার জিনা নিজেই রিচুয়ালের প্রধান মিডিয়াম হয় এবং শামিনের মন্ত্রে দ্রুত পোজেসড হয়। শামিন জিনার ভেতরের জিনকে ঘোড়া উৎসর্গ হিসেবে দেয়, যাতে মিডিয়াম হিসেবে সে মহারাতুর সাথে চুক্তি করতে পারে। শিগগিরই হেন্দ্রা ও নানিনকে রিচুয়ালের জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে জিনা মহারাতুর কাছে প্রার্থনা করে তাদেরকে বলি হিসেবে গ্রহণ করার জন্য এবং বিভিন্ন উৎসর্গের সাথে তাদের গর্তে ফেলে দেওয়া হয়। ফাদিল, এন্দা ও দাভি এটা দেখছিল। কিন্তু এরপর গল্পে আমাদের রিচুয়ালের কয়েক মুহূর্ত আগে নিয়ে যায়। আসলে শামিন ও জিনা শেষ মুহূর্তে হেন্দ্রা ও নানিনকে বাঁচানোর জন্য একটি কৌশল অবলম্বন করে। তারা দুজনের রক্ত দুটি পুতুলের উপর লাগিয়ে তাদের নাম লিখে পুতুলগুলোকে বরবধূ সাজিয়ে পাঠায় হেন্দ্রা ও নানিনের জায়গায়। রিচুয়াল শেষ না হওয়া পর্যন্ত হেন্দ্রা ও নানিনকে এক লবণের বৃত্তের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ জিনা আর শামিন মহারাতুকে হেন্দ্রা ও নানিংয়ের বদলে বরকনের মতো সাজানো দুটি পুতুল উৎসর্গ হিসেবে দিয়েছিল। পুতুলগুলোকে কবর দেওয়ার রিচুয়াল শুরু হতেই শামিন ফাদিলকে ইশারা করে হেন্দ্রা ও নানিংয়ের কাছে যেতে। এদিকে হেন্দ্রা ও নানিংয়ের সঙ্গে সেই ঘরে ওয়াতি, ফ্র্যাঙ্কি আর মালিনী রিচুয়াল শেষ হওয়ার অপেক্ষা করছিল। কিন্তু হঠাৎ এক ঝোড়ো হাওয়া লবণের বৃত্ত ভেঙে দেয়, ফলে ঘরটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়
সবাই মিলে দরজা খোলার চেষ্টা করতে থাকে। তখন ফাদিলও সেখানে পৌঁছায়, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই সবাই অবাক হয়ে দেখে লবণের বৃত্তের ভেতরে হেন্দ্রা ও নানিংয়ের বদলে পড়ে আছে সেই পুতুলগুলো, যেগুলো উৎসর্গের জন্য সাজানো হয়েছিল। অর্থাৎ মহারাতু নিজে এসে আসল উৎসর্গ নিয়ে গেছে। এবার সবাই দ্রুত সেই জায়গায় ফিরে যায় যেখানে পুতুলগুলো কবর দেওয়া হচ্ছিল এবং গর্ত খুঁড়তে শুরু করে। কিন্তু এর আগে জিনা ও শামিন রক্তবমি করতে শুরু করে। এবার মহারাতু জিনাকে অধিকার করে ফেলে এবং শামিনকে বলে, তোমরা মানুষরা তোমাদের বাজে চালাকি দিয়ে এবার আমাকে বোকা বানাতে পারবে না, আমি মহারাতু। এই কথা বলেই জিনা জ্ঞান হারায়। অন্যদিকে গর্ত খুঁড়ে তারা হেন্দ্রা ও নানিংয়ের মৃতদেহ খুঁজে পায়। এখন আর কিছুই করার ছিল না, যে ভুল তারা করেছিল তার শাস্তি তারা পেয়ে গেছে। পরের দিন সকালে সব কর্মীকে কারখানা থেকে নিজ নিজ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। জিনা ও শামিন সবার কাছে হেন্দ্রা ও নানিনকে বাঁচাতে না পারার জন্য ক্ষমা চায়, আর সবাই নিজ গন্তব্যে রওনা দেয়। সুগার মিলের দরজা আবারও বন্ধ হয়ে যায়। ফিরে আসার পথে ফাদিল দেখতে পায় এন্দার পিছনে বসে আছে সেই আত্মাটি। অন্যদিকে জেনা ও শামিন সে ওয়্যারহাউস খুলে দেখে যেখানে তারা ছবির মাঝামাঝি সময়ে দুটি ষাঁড়কে বেঁধে রেখেছিল উৎসর্গের জন্য। তারা দেখে ষাঁড়গুলো এখনো সেখানে একদম অক্ষত আছে। তখনই ওয়্যারহাউসের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর তাদের সামনে উপস্থিত হয় সেই বিশাল ডিমন। এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।